দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। করোনার কারণে চাহিদা হ্রাস পাওয়ায় উৎপাদনও কমেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে টিকে থাকতে সহজে প্রণোদনা নিশ্চিতের পরামর্শ। দেশ জুড়ে চলা করোনা সংক্রমণে অটোমোবাইল খাতে ক্ষতি ছাড়িয়েছে ৬,০০০ কোটি টাকা, শুল্ক সুবিধার দাবি। সামনের দিনে সরকারি ব্যয় বরাদ্দের অগ্রাধিকারে নেই স্বাস্থ্য খাত, মনোযোগ জনপ্রশাসন আর সামাজিক নিরাপত্তায়। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। চাহিদা কম থাকায় উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা, যার প্রভাব পড়েছে কর্মীর সংখ্যাতেও, যা নতুন করে বেকারত্বের হারে চাপ বাড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতি ঠেকাতে মনোযোগ দিতে হবে সরবরাহ ও উৎপাদনকে সচল রাখার দিকে। পাশাপাশি এসএমই উদ্যোক্তাদের জন্য সরকারি প্রণোদনা প্রাপ্তির জটিলতাও কমাতে হবে। মঙ্গলবার কোভিড-19 ইকোনমিক ক্রাইসিস অব বাংলাদেশ শীর্ষক আলোচনায় এসব কথা উঠে আসে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই দেশে বর্তমানে এমন ব্যবসা উদ্যোগের সংখ্যা প্রায় ৭৮ লাখ। জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান বর্তমানে ২৫ ভাগ। এসএমই ছাড়াও কুটির ও অতি ক্ষুদ্র শিল্প মিলিয়ে আরও প্রায় ৭০ লাখ উদ্যোগ রয়েছে দেশে। করোনার কারণে সংকটে পড়েছে যারা। বাজারটি প্রচন্ডভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সংকুচিত হয়েছে। যখন বাজারে পুশ অ্যান্ড পুল না থাকবে, তখন প্রোডাকশন অটোমেটিক্যালি ডিপ্রেশনের মধ্যে চলে যাবে। প্রোডাকশন যখন কমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে যে সকল শ্রমিকরা ওয়ার্কফোর্স থাকে, সেই ওয়ার্কফোর্সে বিভিন্ন ক্যাটাগরি আছে, রেগুলার, সিজনাল, পার্ট টাইম, কন্ট্রাকচুয়াল ইত্যাদি। তো সেই ওয়ার্কফোর্সের কিন্তু একটা কাটডাউন ফ্লো তৈরি হচ্ছে। ২০২৪ সাল নাগাদ জাতীয় অর্থনীতিতে এসএমই খাতের অবদানকে ৩২ ভাগে উন্নীত করতে চায় সরকার। কোভিড-19-এর কারণে যে লক্ষ্যে পৌঁছা অনেকটাই কঠিন হবে। এই সংকট কাটিয়ে উঠতে তাই এসএমই শিল্পের জন্য ২০,০০০ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে সরকার, যার আওতায় ৪% হারে সুদ নিতে পারবে উদ্যোক্তারা। কিন্তু ক্ষতিগ্রস্তরা সেই সুবিধা পাবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। আমাদের অনেকগুলো উদ্যোক্তা ব্যাংকের সাথে যোগাযোগ করে যে ঘোষিত প্যাকেজের বেনিফিটটা কিন্তু তারা নিতে পারেনি, এবং এই না নেওয়ার বিষয়টা বা পাওয়ার বিষয়টা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আজকে। সুতরাং এই যে ব্যাংকিং চ্যানেলে যারা নেই, অর্থাৎ ইনফর্মাল চ্যানেলে যারা কাজটা করছে, তাদেরকে কিভাবে এই সাপোর্টটাকে এনশিওর করা যায়। আমাদেরকে একটু ইনোভেটিভ এবং নিউ মডেলে যেতে হবে, এবং সেক্ষেত্রে আমি প্রপোজ করতে চাই যে ব্যাংকিং সেক্টরের সাথে সাথে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলোকে ইনভলভ করা উচিত, যাতে এই ডিস্ট্রেস ফার্ম গুলোকে আইডেন্টিফাই করা যায় এবং তাদেরকে সঠিক পরিমাণে তাদের ক্রেডিট দেওয়া যায়। আমাদের আরএমজি যে সাকসেস যে মডেলটা ডিএম এক্সপোর্টের ক্ষেত্রে, এটাকে যদি আমরা এসএমই তে যদি নিয়ে আসতে পারি, তাহলে এখানে যেটা হবে যে ইট উইল গিভ রাইজ টু আ সেপারেট ডাইভার্সিফাইড সেক্টরস এজ ওয়েল। এন্ড এখানে আরেকটা জিনিস যেটা করবে, কোয়ালিটি অফ প্রোডাক্টস উইল ইমপ্রুভ, বিকজ এক্সপোর্ট কোয়ালিটির দিকে তখন সবাই নজর দেবে। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের প্রণোদনা প্রাপ্তি নিশ্চিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ডাটাবেস তৈরিতে জোর দিয়েছেন বিশ্লেষকরা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনার প্রভাবে গেল ৩ মাসে ৬,০০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে দেশের অটোমোবাইল সেক্টর। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরে বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স এবং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বামা এমন দাবি করেছে। এমন অবস্থায় আগামী ১ বছরের জন্য অটোমোবাইল খাতের যন্ত্রাংশ আমদানিতে সব ধরনের শুল্ক মওকুফের দাবি জানিয়েছে সংগঠনটি। হিরজুন মিরার রিপোর্ট। করোনার প্রভাবে একরকম স্থবির হয়ে পড়েছে জনজীবন, নিয়ন্ত্রিত স্বাভাবিক চলাচল, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের অটোমোবাইল খাতে। হিসেব বলছে গেল ৩ মাসে এই খাতে প্রত্যক্ষ ক্ষতির পরিমাণ ৬,০০০ কোটি টাকা। এছাড়া আগে প্রতি মাসে যে গড়ে ২৫,০০০ টাকার বিক্রি হতো, তাও বন্ধ হয়ে গেছে করোনা বিস্তারের পর থেকে। রেভিনিউ লস যেটা হচ্ছে, এক একটা কোম্পানি প্রতি মাসেই প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকা কিন্তু বিক্রি করে থাকে। তো সব কোম্পানিকে যদি আমরা একসাথে করি, তাহলে দেখবো যে প্রতি মাসে প্রায় ২০ থেকে ২৫,০০০ কোটি টাকা খালি লস হচ্ছে, রেভিনিউ লস। আর ক্যাপিটাল লস যদি আমরা বলি, তাহলে প্রায় যে আমরা সেক্টরকে একসাথে নিয়ে আসি, প্রায় ২,০০০ কোটি টাকা পর্যন্ত ক্যাপিটাল লস হচ্ছে। বিভিন্ন ধরনের ব্যাংকের ইন্টারেস্ট এবং স্যালারি এবং অন্যান্য ফিক্সড কস্ট গুলো।
এমন অবস্থায় আগামী 1 বছরের জন্য অটোমোবাইল খাতের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক অব্যাহতির দাবি এ খাতের ব্যবসায়ীদের। পাশাপাশি চীন ভারত থেকে আমদানি করা লাইট ট্রাককে পিকআপ হিসেবে রেজিস্ট্রেশন বন্ধ করার দাবি জানান তারা। আমাদের ধারণা যেভাবে এক্সপোর্টে আঘাতপ্রাপ্ত হচ্ছে, আগামীতে আমাদের কাছে ইম্পোর্টের জন্য ডলার কমে আসবে, আর ডলার বাজারে না পাওয়া গেলে আমাদের নতুন গাড়ি আনতেও কিন্তু অসুবিধা হবে। তখন আমাদেরকে কিন্তু এই যে গাড়িগুলো আমাদের কাছে আছে, সেটা গাড়ি হোক, বাস হোক, ট্রাক হোক, মোটরসাইকেল হোক, এগুলোকে কিন্তু আরো অন্তত 2 বছর আমাদের চালিয়ে যেতে হবে। নতুন আমরা কিন্তু বেশি কিনতে পারবো না। সেজন্য আমরা আপনাদের মাধ্যমে বলছি, দেশের অন্তত 1 বছর আমাদের অটোমোবাইল পার্টস অ্যান্ড কম্পোনেন্টস 1 বছরের জন্য সম্পূর্ণভাবে ট্যাক্স, ডিউটি, শুল্ক যা বলেন মাফ করতে হবে। চীন বা ভারত হতে যে লাইট ট্রাক আসে এবং পিকআপ হিসেবে রেজিস্ট্রি হয়, এটা বন্ধ করা হোক। ব্যবসায়ীদের জন্য যে প্রণোদনা দেওয়া হয়েছে তার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বামা বলছে, প্রণোদনার অর্থ কেবলমাত্র তাদের আর্থিক ক্ষতির কিয়দাংশ পূরণ করতে সক্ষম। এই খাতকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারের নীতি সহায়তা। যেভাবে এক্সপোর্টে আঘাতপ্রাপ্ত হচ্ছে। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। স্বাস্থ্য নয়, আগামী দিনে সরকারি ব্যয় বৃদ্ধিতে অগ্রাধিকার পাবে জনপ্রশাসন, সামাজিক নিরাপত্তা আর পরিবহন। অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে এমন পরিকল্পনার কথা বলা হয়েছে, যেখানে আগামী 2021-22 এবং 22-23 অর্থ বছরে স্বাস্থ্য খাতে গড়ে 7.25% বরাদ্দ বৃদ্ধির প্রক্ষেপণ করা হয়েছে। বিপরীতে জনপ্রশাসনে গড়ে 25% বেশি ব্যয় বৃদ্ধির পরিকল্পনা আছে। সৌরভ রহমান জানাচ্ছেন বিস্তারিত। দেশের স্বাস্থ্যসেবার অবস্থা কতটা নাজুক তা যেন এবার হাতে নাতে প্রমাণ করেছে কোভিড-19 সংকট উত্তরণে। তাই সরকার এরই মধ্যে 2,500 কোটি টাকার 2টি উন্নয়ন প্রকল্প শুরু করেছে। চলতি সংশোধিত বাজেটের থেকে 23.5% বাড়িয়ে জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থ বছরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 29,246 কোটি টাকা। যদিও তার পরের বছরে এই খাতে মাত্র 1,388 কোটি টাকা বা 4.5% খরচ বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার। মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি অনুযায়ী 2022-23 অর্থ বছরে স্বাস্থ্যসেবায় বাজেট বরাদ্দ হবে 33,699 কোটি টাকা। সেই হিসেবে ওই 2 বছরে গড়ে বরাদ্দ বৃদ্ধি হবে 7.25% মতো। এই পরিকল্পনায় যেটা দেখা যাচ্ছে যে ব্যয়ের বৃদ্ধিটাও সাধারণত যে সমস্ত খাতে ব্যয় বেশি করা হয়, জনপ্রশাসন বা ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, এনার্জি, পাওয়ার, এইসব ক্ষেত্রেই প্রাধান্য পাচ্ছে। স্বাস্থ্য খাতের ব্যয়ের বৃদ্ধির পরিমাণটা খুবই নগণ্য। এখানে যুক্তি যদি এটা হয় যে স্বাস্থ্য খাতের ব্যয় করার সক্ষমতা নাই, তাহলে সেই সক্ষমতা কি আমরা গড়ে তুলতে পারবো কি পারবো না সে ব্যাপারে হাল ছেড়ে দিয়েছি। যে এটা হয়তো এই বছরের বাজেটের একটা জাস্টিফিকেশন হতে পারে, কিন্তু মধ্যমেয়াদেও এটা তো একটা যুক্তি হিসাবে ব্যবহার করা যায় না, কারণ সক্ষমতা তো তৈরি করা সম্ভব। মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতির প্রক্ষেপণ অনুযায়ী 2021-22 অর্থ বছরে সরকার সব মিলে ব্যয় করবে 6,568 কোটি টাকা, আর 2022-23 অর্থ বছরে তা পৌঁছে যাবে 6.5 লাখ কোটিতে প্রায়। এই 2 বছরে সবচেয়ে বেশি গড়ে 25% হারে ব্যয় বৃদ্ধি হবে জনপ্রশাসনে। সুদ ব্যয় বাদে বরাদ্দ দাঁড়াবে 1,72,500 কোটি টাকা। ব্যয়ের হিসাবে এর পরেই থাকবে শিক্ষা ও প্রযুক্তি, তবে সেখানে বরাদ্দ বৃদ্ধির হার গড়ে 9%-এরও কম। গড়ে 15%-এরও বেশি বাড়বে পরিবহন খাতের ব্যয়। 2022-23 অর্থ বছরে সেখানে সরকারের খরচ দাঁড়াবে 80,000 কোটি টাকার মতো। 2022-23 অর্থ বছরে সেখানে সরকারের 80,000 কোটি টাকার মতো বরাদ্দ দেওয়ার পরিকল্পনা আছে। আমাদের যেটা বোঝার দরকার যে আনুপাতিক হারটা উভয়ের মধ্যে, মানে উন্নয়ন ব্যয় এবং সংরক্ষণ ব্যয় বা রাজস্ব ব্যয়, যেটা বলেন বেতন ভাতা, গাড়ি মাড়ি ইত্যাদি, এই দুইটার মধ্যে সম্পর্কটা কেমন? যদি ব্যালেন্স সম্পর্ক হয় তাহলে ভয়ের কোনো ব্যাপার। বরাদ্দের এই মধ্যমেয়াদী পরিকল্পনায় কোভিডের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। সেটা হয়তো যুক্তিসঙ্গত হতো যদি আমরা
ধরে নিতে পারতাম যে আগামী বছরের মধ্যে খুব শীঘ্রই কোভিড চলে যাচ্ছে, সেটা ধরে নেওয়া তো মোটেও বাস্তবসম্মত না। কাজেই কোভিড এবং কোভিডের রেখে যাওয়া যে ইম্প্যাক্টগুলো, সেগুলো মোকাবেলার জন্য তো আমাদের ব্যয়ের যে মধ্যমেয়াদী পরিকল্পনা, সেটা গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসার প্রয়োজন আছে। সরকারের মধ্যমেয়াদী রূপরেখা অনুযায়ী 2023 সাল নাগাদ সামাজিক সুরক্ষা খাতে ব্যয় দাঁড়াবে 53,000 কোটি টাকার মতো। গড়ে 14 ভাগ বেড়ে কৃষিতে বরাদ্দ হবে 35,000 কোটি টাকা। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পরিবেশ দূষণ কমালে ব্যাংক ঋণ পাওয়া যাবে স্বল্প সুদে। এমনই এক আর্থিক সেবা দেশে প্রথমবারের মতো নিয়ে এলো বহুজাতিক ব্যাংক HSBC। সাস্টেইনেবল লিঙ্ক লোন বা টেকসই ঋণের আওতায় সব ধরনের শিল্প খাতের মেয়াদি ঋণ এবং পুনঃঅর্থায়ন করা হবে। ঋণের সর্বোচ্চ সীমা হবে $10 লাখ। মঙ্গলবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই ঋণের উদ্বোধন করা হয়। জানানো হয়, দেশে প্রথমবারের মতো এই পরিবেশ বান্ধব ঋণ কার্যক্রমে যুক্ত হয়েছে স্কয়ার গ্রুপ। প্রতিষ্ঠানটি HSBC থেকে চলতি মূলধন হিসেবে ঋণ নিয়ে তাদের কারখানায় সোলার প্যানেল স্থাপন করেছে। এখন থেকে স্কয়ার তাদের মোট ব্যবহৃত বিদ্যুতের 5% সৌরবিদ্যুৎ থেকে সংগ্রহ করবে। আগামী 1 বছরে সৌরবিদ্যুৎ ব্যবহারের হার 5% উপরে নেওয়া গেলে সুদের হারে ছাড় দেওয়া হবে। এ সময় স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী জানান, বর্তমানে তারা 2.6 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করছেন। শিগগিরই তা আরও বাড়ানো হবে। Today we are here to mark the event of very first sustainability linked loan. And I think that it also speaks of the role that HSBC takes in pioneering and in leading to introduce something what has been internationally acclaimed in this market. Square has arranged or has installed 2.6 megawatt solar power panel for reducing the carbon emission. But this is only the beginning of a new journey, and because we do have the capacity to increase it, and I hope pretty soon will be increased to about 8 megawatt. ইতিবাচকভাবে দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক DSX 1 পয়েন্টের সামান্য বেশি বেড়ে দাঁড়িয়েছে 3,963-তে। মোট লেনদেন হয়েছে 71 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 14টির, কমেছে 24টির দর, আর অপরিবর্তিত রয়েছে 236টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো IDLC Asset Management-এর। Only 3টা সেক্টর জুড়ে 75% of the total turnover has taken place, which were pharma, bank and engineering. সবচেয়ে বেশি লেনদেন হয় আজকে pharma sector, which was about 43% of the total turnover. ব্যাংকে হয় 21%, engineering এ হয় 10%, এবং fuel and power and telco মিলে 13% of the total turnover. Sector returns এর দিকে দেখলে, just like it has been last few weeks আমরা যেটা দেখছি যে returns have been generated within a very narrow band. Bank এবং engineering sector returns generate করে 0.1% only. বাকি গুরুত্বপূর্ণ সেক্টরগুলোর মধ্যেও textile, telco, NBFI and food and allied have generated 0% returns, এবং fuel and power and pharma has generated -1 and -2% returns. বিশ্বজুড়ে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসতে যাচ্ছে এমন শঙ্কায় বাড়তে শুরু করেছে স্বর্ণের দর, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। দেশের বাজারে রেকর্ড ছাড়িয়েছে স্বর্ণের দাম। ভরি প্রতি দর উঠেছে প্রায় 70,000-এ। সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুজ ভরি প্রতি 5,715 টাকা বাড়ানোর ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার হতে নতুন এই দাম কার্যকর হয়েছে। স্বর্ণ বিশ্বের অন্যতম জনপ্রিয় মূল্যবান ধাতু। শুধু সৌন্দর্য বাড়ানোর অলংকারই নয়, নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রেও বিশেষ কদর পেয়ে থাকে স্বর্ণ। বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে স্বর্ণে বিনিয়োগের প্রবণতাও বেড়েছে দেশে দেশে, যা বাড়িয়ে দিয়েছে এর মূল্য। সোমবার বিশ্ববাজারে আউন্স প্রতি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় $1,763, যা মঙ্গলবার আরও বেড়ে দাঁড়িয়েছে $1,767, 2012 সালের পর যা সর্বোচ্চ দাম। করোনাতে কারণে আপনার তেলের উপর ভয়াবহ এফেক্ট হয়েছে, প্রভাব পড়েছে। তেলের বাজার প্রায় শূন্যের পর্যায়ে চলে গিয়েছে, সেটা সরাসরি প্রভাব পড়েছে আপনার গোল্ডের উপর।
হিসেব বলছে এ নিয়ে চলতি বছরের প্রথম 6 মাসে স্বর্ণের দর বেড়েছে প্রায় 16 ভাগের মতো। বিশ্বজুড়ে করোনার দ্বিতীয় ধাক্কার শঙ্কা আর দ্রুত অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক না হওয়ার খবরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারের এই দর প্রভাব ফেলেছে দেশের বাজারেও। সোমবার ভরি প্রতি দাম 5,715 টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এতে 22 ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় 69,867 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। বাংলাদেশের সর্ববৃদ্ধির মূল কারণ হলো কি আপনার, আমরা স্বর্ণ বাড়াইও না আমরা সমন্বয় করি না। বাংলাদেশের স্বর্ণগুলো যাতে কম দামে কিনে চোরাকারীরা পার্শ্ববর্তী দেশে যেতে পাচার করতে না পারে, তার জন্য আমরা যথাসময়ে সময়ে সময়ে এটাকে আমরা সমন্বয় করে এটাকে আন্তর্জাতিক বাজারের সাথে এটা তাল মিলিয়ে রাখি। ব্যবসায়ীরা বলছেন, করোনার প্রভাবে এমনিতেই মন্দা যাচ্ছে স্বর্ণের বাজারে। দাম বৃদ্ধি ব্যবসায়ে আরও নেতিবাচক প্রভাব ফেলবে। এমন অবস্থায় ঘোষিত স্বর্ণ নীতিমালা সংস্কারের দাবি বাজুসের। মাত্র 15 ভাগ ক্রেতা নিয়ে আমরা এখনো টিকে আছি, কোন রকম এটাকে টিকা বলে না, এটাকে অস্তিত্ব জানান দিচ্ছি আর কি আমরা, যে আমরা এখনো টিকে আছি, আসলে আমরা টিকে নাই। এর আগে সবশেষ 29 মে বাড়ানো হয়েছিল স্বর্ণের দর। এ নিয়ে চলতি অর্থ বছরে স্বর্ণের দাম বেড়েছে 12 বার। এদিকে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা বলছেন, আগামী 12 মাসে স্বর্ণের দর $2,000 পৌঁছে যেতে পারে। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।